আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায়। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। যারা দেশে এবং দেশের বাইরে আছেন প্রত্যেকের প্রতি আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে অবিশ্বাস্য যা ভাবছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত। বিশ্বের গুরুত্বপূর্ণ ৪টি রাষ্ট্র ডক্টর ইউনূসের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া নিয়ে কি চিন্তা ভাবনা করছে তা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, আমার সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজ ৭ আগস্ট ২০২৪, এই মুহূর্তে রাত ৯টা বেজে ১৭ মিনিট আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন, এই খবর আমরা সবাই জানি। ২০০৬ এবং ৭ সালেও তিনি তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হবেন বলে একটা খবর চাউর হয়েছিল। তবে আমরা সেনাপ্রধান মঈন আহমেদের আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে জানতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করবার জন্যে আমন্ত্রণ বা আগ্রহ প্রকাশ করলেও তিনি সেই সময় রাজি হননি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদের আহ্বানে তিনি সাড়া দিয়েছেন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজি হয়েছেন আগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে। তার নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ থাকবে যারা বাংলাদেশকে পরিচালনা করবে এবং নির্বাচনের জন্য উপযুক্ত একটি পরিবেশ তৈরি করবে। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন ব্যক্তিত্ব। তাকে সারা বিশ্বই চেনে। অনেক দেশ বাংলাদেশ মানেই ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বলেই চিনে থাকে। এটা অত্যন্ত গর্বের বিষয়। বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের পর প্রথম নোবেল লরিয়েট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা জানতে চাই যে ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের পাশের দেশ প্রতিবেশী ভারত কি ভাবছে। ভারতের অনেকে অনেক ধরনের বিশ্লেষণ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। ভারতের পররাষ্ট্র দপ্তর যদিও সরাসরি কিছু বলেনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, তবে তাকে নিয়ে এটি প্রত্যাশা করেছে যে আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হবে। তার মানে এখন কি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নেই? এই ধরনের একটা ফাঁক কিন্তু এই বিবৃতিতে রয়েছে। যাই হোক প্রিয় বন্ধুরা, ভারতের বিভিন্ন পর্যায়ের বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ইতোমধ্যেই তাদের মতামত উপস্থাপন করেছে। আমরা সেই সব মতামতের দিকে একটু চোখ বোলাতে চাই। ওপি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শ্রী রাধা দত্ত ডয়েচে ভেলেকে বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আছে। ছাত্রছাত্রীদের কাছে তিনি হলেন অ্যাসপিরেশনাল ব্যক্তিত্ব, তাকে দেখে তারা উদ্বুদ্ধ হয়। শ্রীরাধার মতে ইউনূসকে কোণঠাসা করার চেষ্টা করেছেন শেখ হাসিনা। ভারতের সঙ্গে হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কিন্তু এখনকার পরিস্থিতিতে ডক্টর ইউনূসই হচ্ছে সর্বগ্রহণযোগ্য একজন নেতা। এটা হচ্ছে শ্রী রাধা দত্তের মন্তব্য। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন রিভা গঙ্গোপাধ্যায় দাস। ডয়েচে ভেলেকে তিনি বলেন যে আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে চিনি না, তবে তার নাম শুনেছি। তার ব্যক্তিত্ব সম্পর্কে যতটুকু আমি জেনেছি তাতে মনে হয় তিনি ভালো কিছুই করবেন। সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় ডয়েচে ভেলেকে ইউনূস সম্পর্কে মন্তব্য দিয়েছেন। এই আন্তর্জাতিক সুরক্ষা বিশেষজ্ঞ ডয়েচে ভেলেকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই। শান্তনু মুখোপাধ্যায় এটিও বলেন যে পশ্চিমা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাইছেন, ছাত্রছাত্রীরাও চাইছে, সেনার কাছেও তিনি গ্রহণযোগ্য, সুতরাং বাংলাদেশের জন্য তার নামটি সোনায় সোহাগারি মতো। প্রিয় বন্ধুরা, প্রবীণ সাংবাদিক জয়ন্ত চৌধুরীও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি বলেছেন, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের কাছে খুবই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তিনি
আরো বলেন যে ডক্টর ইউনূসই বর্তমান পরিস্থিতিতে সেরা বিকল্প। তার আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। তিনি দেশের জন্য তার আন্তর্জাতিক পরিচিতি এবং ইমেজ কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভারতের এই উল্লেখযোগ্য বিশ্লেষক বা বিশেষজ্ঞরা যে মন্তব্য করেছেন তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইতিবাচক মনোভাব তারা পোষণ করেছেন। এখন পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রী বা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এই বিষয়ে কোনো কথা বলেননি। তবে এটা তারা প্রত্যাশা করেছেন যে এই মুহূর্তে ভারতীয় দূতাবাসগুলো যে বন্ধ আছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে শিগগিরই সেই দূতাবাসগুলো আবারও কার্যক্রম শুরু করবে বলে আশাবাদ তাদের। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ভারতের মনোভাব তো আমরা শুনলাম, কিন্তু ভারত সম্পর্কে ডক্টর ইউনূস স্পষ্ট একটি বার্তা দিয়েছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশকে অবশ্যই স্থিতিশীল রাখতে হবে। প্রতিবেশী কোনো দেশ যদি মনে করে যে বাংলাদেশ অস্থিতিশীল থাকুক বা কোনো ধরনের প্রচেষ্টা চালানো হয়, তাহলে সেটি অবশ্যই এই দক্ষিণ এশিয়ার জন্য ভালো হবে না। এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। তিনি আরো বলেছেন যে বাংলাদেশের স্থিতিশীলতা মানে হচ্ছে ভারতের স্থিতিশীলতা। বাংলাদেশ যদি কোনো না কোনো ভাবে অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে ভারত যেমন রক্ষা পাবে না, পাশাপাশি চীন, নেপাল, এবং তিনি স্পষ্টভাবে সেভেন সিস্টারকে আলাদাভাবে বলেছেন যে সেভেন সিস্টারও অস্থিতিশীল হয়ে পড়বে। সুতরাং সবারই সতর্ক থাকা প্রয়োজন। বন্ধুরা, ভারতের মতামত আমরা জানলাম। চীন আসলে কি ভাবে এই নোবেল লরিয়েটকে নিয়ে? আপনারা হয়তো জানেন যে চীনের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মোহাম্মদ ইউনূসের। এর আগে তিনি কয়েকবার রাষ্ট্রীয় সফর করেছেন। মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংক এবং সামাজিক ব্যবসা নিয়ে যে ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে চীনে কিন্তু অনেক সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। চীনের মানুষ, বিশেষ করে উদ্যোক্তা পর্যায়ের মানে বাণিজ্যিক এবং শিক্ষা খাতের ব্যক্তিরা মোহাম্মদ ইউনূসকে একজন কিংবদন্তি তুল্য ব্যক্তিত্বই মনে করে। প্রিয় বন্ধুরা, তার মানে ডক্টর ইউনূস সম্পর্কে চীনের জনগণেরও একটা ভালো বা উচ্চাশা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর একাধিকবার বৈঠক হয়েছে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে, কিন্তু অবশ্যই রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কথা হয়নি। যদিও চীন বরাবরই শেখ হাসিনা সরকারকে সমর্থন দিয়ে এসেছে, কিন্তু চীনের একটা বিবৃতি যদি আমরা সামনে রাখি, তাহলে স্পষ্টভাবে দেখতে পাবো যে চীন শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর এটা প্রত্যাশা করেছে যে দ্রুতই বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হয়ে যাবে, কারণ বাংলাদেশ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের স্থিতিশীলতা সবসময় প্রত্যাশা করে চীন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ যে নতুন সময়ে প্রবেশ করেছে, সেই সময় শিগগিরই সবার জন্য ইতিবাচক হবে বলেও চীন মন্তব্য করেছে। চীনের এই মন্তব্য খানিকটা কৌশলী হলেও চীন কিন্তু নেতিবাচক কিছু বলেনি, ইতিবাচকই বলেছে। ডক্টর ইউনূসকে নিয়ে সরাসরি না বললেও চীনের পররাষ্ট্র দফতর এটা প্রত্যাশা করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর বাংলাদেশের স্থিতিশীলতা আগের মতো হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে যেহেতু বড় ধরনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে চীনের, সুতরাং সম্পর্ক পুনঃস্থাপিত হবে, সম্পর্ক এগিয়ে যাবে বাংলাদেশ এবং চীনের মধ্যে। তারা শেখ হাসিনা সরকারের পতনে কোনো ক্ষোভ প্রকাশ করেনি বা আশঙ্কাও প্রকাশ করেনি যে এখানে নিপীড়ন নির্যাতন হতে পারে। তারা এটাই বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ আবারও পূর্বের মতো অবস্থায় ফিরে যাবে। এটা তো চীনের প্রতিক্রিয়া। প্রিয় বন্ধুরা, রাশিয়া কি বলছে? আমরা সবসময়ই মোহাম্মদ ইউনূসকে পশ্চিমা ঘেঁষা হিসেবে বলে থাকি। আচ্ছা, এটা কি আসলে অপপ্রচার না সত্যি সত্যি? পশ্চিমা বিশ্ব মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, তাদের ভালোবাসার ব্যক্তি মোহাম্মদ ইউনূস। তার মানে কি যে রাশিয়া চীন পছন্দ করে না? ইতোমধ্যে আমি রাশিয়ার মন্তব্য আমি চীনের মন্তব্য তুলে ধরেছি। এখন আমি রাশিয়ার সঙ্গে মোহাম্মদ ইউনূসের কেমন সম্পর্ক সেটি তুলে ধরতে চাই। এটি তুলে ধরার জন্য ১ বছর পেছনে যেতে হবে। মানে ২০২৩ সালে আমরা যদি যাই, ২৩শে নভেম্বরের ঘটনা। ২০২৩ সালের নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং রাশিয়ান ফেডারেশন সরকারের অধীনস্থ ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটির একটা বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে একটি আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ড গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ওই সভায় ডক্টর মোহাম্মদ
ইউনুসকে ওই বোর্ডের সভাপতি হিসেবে নিযুক্ত করার আগ্রহ প্রকাশ করলে এই নোবেল বিজয়ী তিনি সম্মতি দেন, তিনি রাজি হন। এরপর ইউনুস সেন্টার একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টির সম্পর্কে বিস্তারিত জানায়। ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি রাশিয়ার শীর্ষ 5টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম, যার একাডেমিক স্টাফের সংখ্যা 3000। গত বছর মানে 2022 সালের কথা বলছি, প্রফেসর ইউনুস এই বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানকার শিক্ষক ও ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দেন, যেখানে 3-0 তত্ত্ব তিনি উপস্থাপন করেন, অর্থাৎ 0 নেট কার্বন নিঃসরণ, 0 সম্পদ কেন্দ্রীকরণ এবং 0 বেকারত্বের লক্ষ্য অর্জন। পাশাপাশি সামাজিক ব্যবসা ভিত্তিক একটি নতুন সভ্যতা তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানান। প্রিয় বন্ধুরা, ফাইন্যান্সিয়াল ইউনিভার্সিটি হচ্ছে রাশিয়ার একটি সরকারি ইউনিভার্সিটি এবং আগেই বলেছে যে গুরুত্বপূর্ণ 5টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি। এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সামাজিক ব্যবসা চিন্তা সেটাকে পড়ানো হয়। এই বিষয়ে সেখানে উচ্চতর গবেষণা চালু আছে, পাশাপাশি এ বিষয়ে অনার্স কোর্সও চালু আছে। প্রিয় বন্ধুরা, তার মানে বুঝতেই পারছেন যে সরকারি শিক্ষা খাতে ডক্টর ইউনুস একটা ভূমিকা পালন করছেন রাশিয়ায়। ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউনুসের কয়েকবার দেখা হয়েছে। এই দেশটির সঙ্গেও মোহাম্মদ ইউনুসের খুব সুসম্পর্ক বা আন্তরিক সম্পর্ক রয়েছে ব্যক্তিগত ইমেজের কারণে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে তো দেন দরবার করার প্রশ্নই ওঠে না। ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ব্যক্তিগত ইমেজকে কাজে লাগান, তার এই সুনাম সুখ্যাতি, সামাজিক ব্যবসা সম্পর্কে তত্ত্বের যে ইমেজ, সেটাকে কাজে লাগিয়ে তিনি যদি দেশের জন্য কিছু করবার চেষ্টা করেন, তাহলে অবশ্যই রাশিয়াও সাড়া দিতে পারে, চীনও সাড়া দিতে পারে এবং ভারতও সাড়া দেবার সম্ভাবনা রয়েছে। এখন আসছি যে পশ্চিমা বিশ্ব আসলে ইউনুসকে নিয়ে কি ভাবে। পশ্চিমা বিশ্বের খুবই পছন্দের মানুষ মোহাম্মদ ইউনুস। সবসময় আমরা দেখেছি ইউনুসের পক্ষে সোচ্চার থেকেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পররাষ্ট্র দফতর। আমরা যদি সর্বশেষ বিবৃতিটাও দেখি, তাহলে দেখব যে জন কিরবি তিনি স্পষ্টভাবে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর জুলুম করা হচ্ছে, তাকে জুলুমের মাধ্যমে অধিকার হারা করা হচ্ছে, তার বিরুদ্ধে যেন সুবিচার নিশ্চিত না হয় সেই জন্যে, তার পক্ষে যেন সুবিচার নিশ্চিত না হয় সেই জন্যে সকল রাষ্ট্রীয় কলা কৌশল প্রয়োগ করা হচ্ছে বলেও এর আগে কয়েক দফা বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এইরকম একটা সম্পর্ক মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে। আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি স্পষ্ট করেই কয়েকবার বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, উদ্বেগ জানিয়েছেন। উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছেন যে ইউনুসকে বিচারিকভাবে হেয় প্রতিপন্ন করে সারা বিশ্বে তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। সুতরাং বলার অপেক্ষা থাকে না যে পশ্চিমা বিশ্ব ইউনুস সম্পর্কে কি ভাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নোবেল বিজয়ী তাহলে কি পশ্চিমা বিশ্বের নিপীড়কমূলক নীতির পক্ষে? কেন এই কথাটি আমি উঠালাম? এই কথাটি আমি এজন্যই আপনাদের সামনে ওঠালাম যে আপনারা জানেন ফিলিস্তিনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি তা অবশ্যই অমানবিক এবং নিপীড়নমূলক। ডক্টর মোহাম্মদ ইউনুস কি কখনো ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন? অবশ্যই বলেছেন। আপনাদের সামনে সেটিও পরিষ্কার করা প্রয়োজন। প্রিয় বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনুস খুব স্পষ্টভাবেই, আমি তারিখ উল্লেখ করতে চাই, খুব স্পষ্টভাবেই 2023 সালের অক্টোবরের 22 তারিখ মানে 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলার পর অব্যাহতভাবে গাজায় যে নিধনযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, এই প্রেক্ষাপটে 22 অক্টোবর 2023 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বিবৃতি দেন। সেই বিবৃতি আমি পড়ে শোনাচ্ছি। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় এখন সবচেয়ে জরুরি কাজ, কোন রকম বিলম্ব কিছুতেই আর গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ওই বিবৃতিতে। ইউনুস বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বিরোধ বহু পুরনো একটি সমস্যা। ফিলিস্তিনের মানুষের প্রতি ইসরায়েলের আচরণ এই সমস্যাটি ক্রমেই আরো জটিল করে তুলছিল এবং একটি বিস্ফোরণ অবশ্যম্ভাবী হয়ে পড়ছিল। কিন্তু যা ঘটলো তা একটি সভ্য সমাজে কোনো বিচারেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এই সমস্যার এখন
একটিই সমাধান, আর তা হলো দুটি আলাদা রাষ্ট্র সৃষ্টি, যে বিষয়ে জাতিসংঘের একটি সিদ্ধান্ত থাকলেও তা কখনোই বাস্তবায়ন করা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই সিদ্ধান্ত বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। দুটি আলাদা রাষ্ট্র গঠনে জাতিসংঘের এই দীর্ঘ উপেক্ষিত সিদ্ধান্তটি বাস্তবায়নই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। নতুবা পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে তা কেউ জানে না। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলে আগুন ধরিয়ে দিতে পারে, যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে গোটা পৃথিবীতে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এখন সবচেয়ে জরুরি বিষয়, আর এটি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এ কাজে যুক্তরাষ্ট্র দ্রুত অগ্রসর হলে অন্যরাও তাকে অনুসরণ করবে। বাইডেন প্রশাসনকে অবিলম্বে এই অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ ইস্যুটিতে বিশ্বকে নেতৃত্ব দিতে হবে। এবং তিনি বলেন যে এই ভয়ঙ্কর সংকটের মধ্যে নিপতিত নিরপরাধ শিশু এবং বেসামরিক মানুষের নিরাপত্তা ও কল্যাণের সুরক্ষা দিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি। ইউনূস সেই বিবৃতিতে বলেছেন যে দুর্দশাগ্রস্ত জনসাধারণের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবন রক্ষা, মর্যাদা সুরক্ষা এবং সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য কাজ করার উপর আমাদের সম্পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করতে হবে। আসুন আমরা সবাই মানুষের দুর্দশার অবসান ঘটাতে, দুর্দশাগ্রস্তদের জন্য নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করতে, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সহায়ক ও অর্থপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে একযোগে কাজ করি এবং দ্রুততম সময়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সব আয়োজন সম্পন্ন করি। প্রিয় বন্ধুরা, এটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিবৃতি। এখানে কিন্তু তিনি হত্যাযজ্ঞ বা নিধনযজ্ঞ, আমরা যেটাকে গণহত্যা বলছি, সেই সম্পর্কেও কথা বলেছিলেন যে হত্যা ও ধ্বংসের এই অর্থহীন তাণ্ডব লীলা সারা বিশ্ব ব্যথিত হয়ে দেখছে। ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি, সংহতি, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের একটি ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করা এখন আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমরা শান্তি চাই, কিন্তু যা কিছু করি যুদ্ধের জন্য করি, এটা পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত করে তিনি মূলত বলেছেন। তার মানে ফিলিস্তিনের বিষয়ে তার একটি স্পষ্ট অবস্থান রয়েছে এবং তিনি গত বছর সেটি প্রকাশ করেছেন। সুতরাং কেউ যদি বলেন যে ফিলিস্তিন সম্পর্কে মোহাম্মদ ইউনূস কোনো বক্তৃতা, বিবৃতি কিছুই বলেন না, প্রকাশ করেন না, তাহলে যথার্থ হবে না। সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়ে কিভাবে দেশ চালাবেন সেটা আসলে দেখার বিষয়। এই জন্যে সময়ের অপেক্ষা করতে হবে, কিন্তু আমাদের প্রত্যাশা যে তিনি বাংলাদেশকে উন্নততর পর্যায়ে নিয়ে যাবেন, একটি সমৃদ্ধ এবং সুখী রাষ্ট্র হিসেবে আত্মমর্যাদায় বলীয়ান করে তিনি সারা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবেন, এরকমই আমাদের প্রত্যাশা। প্রিয় বন্ধুরা, অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সবার জন্যে অযুত কোটি ভালোবাসা। আল্লাহ হাফেজ।